হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 29 এপ্রিল 2022-এর সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ এবং আর্টিকেল ডিসকাস করব দ্য হিন্দু এবং আনন্দবাজার থেকে। তো প্রথম যে গুরুত্বপূর্ণ নিউজটা রয়েছে সেটা হচ্ছে 5G সার্ভিস রোল আউট লাইকলি আগস্ট সেপ্টেম্বর 2022 নাগাদ 5G সার্ভিস আসতে চলেছে, এটা কিন্তু বলছেন। প্ল্যান্স ফর স্পেকট্রাম অকশন ইন জুন মিনিস্টার। তো স্পেকট্রামের জন্য যে অকশন শুরু হবে, স্পেকট্রামের জন্য যে নিলাম শুরু হবে, সেটা শুরু হবে জুনে এবং আগস্ট সেপ্টেম্বর নাগাদ এই সার্ভিসটা সাধারণ মানুষের জন্য চলে আসবে, এমনটাই কিন্তু নিউজে বলা হচ্ছে। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে আমরা দেখতে পারবো 5G নিয়ে আরও অনেক আর্টিকেল, আরও অনেক নিউজ পাবলিশড হবে। তো এই বছরই কিন্তু 5G সার্ভিস চলে আসছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরেকটু দেখে নেব কি বলা হয়েছে। 5Gর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যেটা আমরা 4Gতে যেটা 1 GBPS, যেটা ম্যাক্সিমাম স্পিড, সেটা কিন্তু 5Gতে হয়ে যাবে 20 GBPS। নিউজটা আমরা একটু দেখে নেব। দ্য গভর্নমেন্ট ইজ কনফিডেন্ট অফ রিজলভিং ইস্যু রিলেটেড টু হাই স্পেকট্রাম প্রাইসিং ইন দ্য ইন্ডাস্ট্রি, টেলিকম মিনিস্টার অশ্বিনী Vishnu said on Thursday, adding that everything was more or less on track for auction of spectrum, including 5G airwave, by June 2022. The commercial rollout of 5G service could be expected from August-September 2022, the minister added. The Telecom Regulatory Authority of India, Telecom Regulatory Authority of India, in its recommendation has suggested some changes in prices. The next step is approval of the Digital Communications Commission, DCC. They will take a call in the next 4 to 5 days. As per processes, a back reference goes to TRAI. In parallel, we have worked out a notice inviting tender, Mr. Vishnu said. তো ট্রাই থেকে এটা অলরেডি রেকমেন্ড করা হয়ে গেছে এবং টেলিকম মিনিস্টার যিনি রয়েছেন অশ্বিনী বিশ্বনাথ, উনি অলরেডি এটা বলছেন এবং এটা শুধুমাত্র বাকি রয়েছে কি ডিজিটাল কমিউনিকেশন কমিশন, এরা স্বীকৃতি দিলেই এটা কিন্তু অকশন শুরু হয়ে যাবে এবং মার্কেটে চলে আসবে আগস্ট সেপ্টেম্বর নাগাদ, এরকম বলা হচ্ছে। তো প্রাইস কাটের একটা ডিমান্ড রাখা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ নিউজটা রয়েছে, কিন অন লিফটিং AFSPA ফ্রম নর্থ ইস্ট মোদি। তো আপসপা সম্পর্কে আমরা আগে জেনেছি বা আগে আমরা নিউজে দেখেছি যে বেশ কয়েকটা জায়গাতে আপসপা তুলে নেওয়ার কথা কিন্তু ফেব্রুয়ারি 2022 থেকেই চলছে এবং আসামে তুলে নেওয়া হবে, এরকম বলা হচ্ছে। তো AFSPA-টা কি আমরা আরেকবার রিভিশন দিয়ে নেব। AFSPA ফুল ফর্ম হচ্ছে আর্ম ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই আইনটা কবে এসেছিল? এটা এসেছিল 1958-তে, 1958। স্বাধীনতার পর থেকেই আমাদের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথা চেড়ে দিয়ে ওঠে, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ মাথাচাড়া দিয়ে ওঠে। তারা নিজেদের স্টেট তৈরি করতে চায়, নিজেদের দেশ তৈরি করতে চায়, এরকম আমরা কিন্তু দেখেছি এবং সেখানে মিলিটেন্সি রয়েছে এবং তারা কিন্তু আর্ম ফোর্সকে আক্রমণ করে এবং সাধারণ মানুষকেও আক্রমণ করে, বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ তারা চালায়। তো সেই জন্য 1958 সালে এই আইনটা আনা হয়, যাতে করে উত্তর পূর্বের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, এখানে আসাম, ওপরে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই স্টেট এবং এখানে মেঘালয়, এরকম স্টেটগুলো রয়েছে এখানে। তো এর মধ্যে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, এই তিনটে স্টেটে বেশ কিছু জায়গাতে AFSPA-টা তুলে নেওয়া হবে, এরকম বলা হচ্ছে। এখন এই আইনটা তুলে নেওয়ার কেন প্রয়োজন হলো? এই যে আইনটা, এটা কিন্তু মানবাধিকারের ক্ষেত্রে, হিউম্যান রাইটসের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর আইন, কারণ এখানে ওপেন ফায়ারের অনুমতি দেওয়া হয়। যারা আর্ম ফোর্স রয়েছে, সেটা BSF হোক, CRPF হোক, যে কোনো আর্ম ফোর্স যারা রয়েছে, আমাদের সামনে জানি 7টা আর্ম ফোর্স রয়েছে, এরা এই এলাকাতে কিন্তু ওপেন ফায়ার করতে পারে। এদের এতটাই ক্ষমতা দেওয়া রয়েছে, এখানকার যারা সৈনিক থাকবেন তাদের এতটা ক্ষমতা দেওয়া হয়েছে, তারা ওপেন ফায়ার করতে পারেন। তারা এমনকি ডেথ পর্যন্ত, শুধুমাত্র হাতে পায়ে গুলি মারা নয়, একেবারে ডেথ পর্যন্ত তারা কিন্তু
গুলি করতেই পারে। আর কি করতে পারে, তারা অ্যারেস্ট করতে পারে কোনো ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে পারে। এটা একটা দারুণ ভয়ানক একটা আইন। কারণ হচ্ছে যে কোনো সাধারণ মানুষকে তারা কিন্তু এইভাবে গ্রেপ্তার করতে পারে, তাদের এই পাওয়ারটা দেয়া আছে, মানে অর্থাৎ তারা কিন্তু মিসইউজ করতে পারে এই পাওয়ারের। তো সেই কারণে এটা নিয়ে প্রতিবাদ সেই একেবারে আইন তৈরির সময় থেকে চলে আসছে। এবং বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু আর্ম ফোর্সের গুলিতে প্রচুর মানুষ কিন্তু এখানে মারা গিয়েছিলেন। তো সেই কারণে তার পরেই এটা আলোচনা শুরু হয় এবং বেশ কিছু জায়গা থেকে যেগুলো খুব সন্ত্রাসবাদী অধ্যুষিত এলাকা সেইগুলো বাদ দিয়ে বেশিরভাগ এরিয়াতেই কিন্তু এএফএসপি এটাকে তুলে নেওয়ার কথা হচ্ছে এবং নর্থ ইস্টে কিন্তু এটা লিফট হবে, এটা বলতে চাওয়া হয়েছে। যদিও বেশ কিছু সেনা তারা এর বিরুদ্ধে ছিলেন, কিন্তু পরবর্তীকালে তারা স্টেটমেন্ট জানিয়েছে না, তারা এটা তুলে নেওয়ার বিরুদ্ধে নয়। ইউক্রেন থেকে আসা স্টুডেন্টদের ওয়েস্ট বেঙ্গলে অফার দেওয়া হচ্ছে, এটা বলা হয়েছে। এটা আমরা আনন্দবাজারেও দেখব রয়েছে। পলিটিক্যাল নিউজ বিভিন্ন রকম রয়েছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, পাওয়ার সাপ্লাই টু হসপিটালস কুড বি ডিসরাপ্টেড গভর্নমেন্ট। তো এটা নিউজ দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্টেটে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যগুলোতে কয়লার ঘাটতির জন্য পাওয়ার কাট কিন্তু হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, হসপিটালে যদি পাওয়ার কাট হয় সেটা কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি হবে। তো এরকম একটা সময় চলে এসেছে, এরকম অবস্থা চলে এসেছে। তো সেখানে কিন্তু খুব সমস্যা তৈরি হচ্ছে, এটা এখানে বলতে চাওয়া হচ্ছে। Maharashtra reduced VAT on natural gas, did not hike fuel tax. Ajit Pawar asked Center to give guidelines to states for fixing fuel taxation system. তো আমরা এর আগের দিনই দেখেছি যে সেন্ট্রাল মিনিস্ট্রি থেকে, কেন্দ্রীয় মন্ত্রক থেকে এটা বলা হয়েছে যে রাজ্যগুলো কিন্তু মনে করলে ট্যাক্স কমাতে পারে, ফুয়েলের ওপর ট্যাক্স কমাতে পারে, তাহলে মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তো সেই হিসাবে এখানে আমরা বলতে পারি মহারাষ্ট্র এখানে ভ্যাট রিডিউস করেছে ন্যাচারাল গ্যাসের ওপর। A day after Prime Minister Narendra Modi stated that opposition rule states are not transferring the benefit of easily duty cut to the people, Maharashtra Deputy Chief Minister Ajit Pawar on Thursday said that the state did not increase any tax on petrol and diesel, instead it had lowered the VAT of natural gas, he said. তো এখানে একটা কাউন্টার আর্গুমেন্ট আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর কথার ভিত্তিতে। তিনি এটা বলেছেন, অজিত পাওয়ার যিনি মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার রয়েছেন। তো এটা একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন এখান থেকে হতে পারে। মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার রয়েছেন অজিত পাওয়ার, উদ্ধব ঠাকরে সিএম রয়েছেন এবং ডেপুটি সিএম রয়েছেন অজিত পাওয়ার। তো তিনি এটা বলেছেন যে মহারাষ্ট্র কিন্তু ন্যাচারাল গ্যাসের উপর ভ্যাট কমিয়ে দিয়েছে এবং সেন্টার কেন কমাচ্ছে না তার কারণে যেটা তারা বলতে চাইছে সেটা হচ্ছে অয়েল বন্ড যেটা এর আগে সরকার জারি করেছিল, সেই অয়েল বন্ড কিন্তু তার বাবদ যে টাকা হিউজ পরিমাণ অ্যামাউন্ট চোকাতে হচ্ছে গভর্নমেন্টকে, সেই কারণে তেলের দাম কমানো সম্ভব নয় সেন্টারের পক্ষে। তো রাজ্যগুলোকে কমাতে বলা হয়েছিল, সেই হিসেবে এখানে এটা বলা হয়েছে। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটা নিউজ আর্টিকেল দেখতে পাচ্ছি, রিভিজিটিং ডেথ পেনাল্টি jurisprudence. A top court may have to look at the core question in balancing the constitutional validity of the death penalty. ডেথ পেনাল্টি কি দেয়া উচিত? সারা বিশ্বে বহু দেশে ডেথ পেনাল্টি কিন্তু উঠে গিয়েছে, এখন আর নেই। যে দেশে আছে সেখানে প্রায় দেয়া হয় না, কিন্তু আরব কান্ট্রিগুলোতে প্রচুর প্রচলন রয়েছে। আমরা এর আগে একটা আর্টিকেল দেখেছিলাম যেখানে কিছুদিন পূর্বেই আরব আমিরশাহিতে কিন্তু
81 জনকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে একই সাথে, যেটা ইতিহাসে একটা বিরল ঘটনা। এবং সেই সংক্রান্ত আলোচনার সাথে সাথে মিডল ইস্টের কান্ট্রিতে যে ডেথ পেনাল্টি দেওয়া হয় সেটা আলোচনা করা হয়েছিল সেখানে। তো এখানে আবারও এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা রয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আধুনিক যুগে কি ডেথ পেনাল্টি রাখা উচিত নাকি রাখা উচিত নয়, এটা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি হতে পারে। এটা নিয়ে রাইটিং লেখা একটা বিরাট বড় জায়গা রয়েছে, আর্গুমেন্ট তৈরি হওয়ার জায়গা রয়েছে, যে কোনো জায়গাতেই এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, সেটা ডেসক্রিপটিভ রাইটিং বেঙ্গলি ইংলিশ দুটোতেই কিন্তু আসতে পারে। On April 22, a bench of the Supreme Court of India, led by Justice U. Lalit, decided to critically examine the routine and abrupt way in which trial judges often impose the death penalty on convicts. The challenge before the court in the instant case Irfan versus State of Madhya Pradesh was to identify the mitigating circumstances and to ensure a convict-centric approach so that the imposition of capital punishment becomes rarer, fairer, and principled. তো এইগুলো যাতে অনেক বেশি কমানো সম্ভব হয় এবং সেগুলো যেন ফেয়ার হয় বিচারগুলো এবং প্রিন্সিপালড হয়, নীতি বিরুদ্ধ যেন না হয়, নীতিমূলক যেন হয়, সেটা করার কথা হচ্ছে। The court seemed to think that an individualistic approach that examines the social, economic, emotional, and genetic components that constituted the offender rather than the offense would go a long way in involving a just judicious sanctioning policy. According to the court, a one-size-fit-for-all approach while considering mitigating factor during sanctions should end. The bench indicated that the need for mitigation export to assist trial court in reaching a correct consolidation of whether one should be sent to the gallows or not. Recent verdict as pointers. This is significant development that are rapidly alter India's death penalty jurisprudence by a comprehensive examination of the multidisciplinary wisdom relating to the crime, the criminal, and the punishment. Analysis of the possible reasons to avoid the death penalty is reflected in the series of recent verdicts such as Lochan Srivas versus State of Chhattisgarh and Bachandra versus State of Madhya Pradesh. These reasons might include socioeconomic backwardness, mental health, heredity, parenting, socialization, education, etc. তো যে সমস্ত ভার্ডিক্টগুলো বর্তমানে রিসেন্ট টাইমে উঠে এসেছে সেইগুলো দিয়ে এখানে বলতে চাওয়া হয়েছে। তো এরপরে দেখব নিড আ ডিফারেন্ট অ্যাকুমেন। অ্যাকর্ডিং টু স্যাংশনস সেকশন 354 clause 3 in the Code of Criminal Procedure CRPC, while imposing the capital punishment, the judge should specify the specific reasons for doing so. It was in Bachan Singh versus State of Punjab that the constitution bench suggests a human and reformist framework in the matter. It said that a gallows could be restored to only in the rarest of rare case, that too when the alternate option is unquestionably foreclosed. Thus, Bachan Singh required the trial court not only to examine the gravity of the offence but also the condition and the reformability of accused. তো এখানে সিআরপিসি যে সেকশন রয়েছে, ক্রিমিনাল প্রসিডিওর কোডের যে সেকশন রয়েছে 354 ধারা ক্লজ 3 যেটা রয়েছে, সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র এখানে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েই হবে না, সেটা অবশ্যই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হবে এবং তাকে কিন্তু অবশ্যই কারণ দর্শাতে হবে। স্পেসিফিক যে রিজন কেন তাকে ডেথ পেনাল্টি দেওয়া হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলতে হবে, ডেকারেশনে বলা হয়েছে। তো গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে যে মিসইউজ, ওভারইউজ এগুলো যাতে না হয় এবং পুয়ার আর দ্য মোস্ট এফেক্টেড, এবং এই সমস্ত কেসের ক্ষেত্রে সাধারণ মানুষ, একেবারে নিম্নবিত্ত যারা মানুষ, তারা কিন্তু বেশি বেশি করে এর বেশি বলি হন, সেই বিষয়টা কিন্তু এখানে তোলা আছে। রিভিজিটিং দ্য কেস, তো এই সবগুলো তুলে ধরে তিনি মূল যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ডেথ পেনাল্টি দেওয়ার কিন্তু সময় এখন নয়, এটা অতীতে হয়ে এসেছে, বর্তমানে এটা যেন কম করা যায় এবং কিভাবে আস্তে আস্তে এটাকে বন্ধ করা যায় সেই বিষয়ে কিন্তু উনি তুলে ধরেছেন মতামত। আচ্ছা, এখানে আমরা দেখেছি যে 6 থেকে
12 বছর বয়সী শিশুদের ভ্যাকসিনেশন করা হবে, ভ্যাকসিন দেওয়া হবে, সেই বিষয়ে এখানে কিছু বিষয় বলা রয়েছে। ইন্ডিয়া কুড হ্যাভ ওয়েটেড ফর এভিডেন্স অফ বেনিফিট অফ ভ্যাকসিনেশন অল চিলড্রেন, ভ্যাকসিনেটিং অল চিলড্রেন। তো কিছুটা সময় এখানে অপেক্ষা করতে বলা হয়েছে যে শিশুদের শরীরে ভ্যাকসিনের এফেক্ট কীরকম তার প্রমাণ পাওয়ার পরেই কিন্তু ভ্যাকসিনের দিকে আরও বেশি করে যাওয়া উচিত, তার আগে নয়। কি বলছেন এখানে দেখব, দ্য এমার্জেন্সি ইউজ অথরাইজেশন granted on April 26 to COVID-19 vaccines. Corbevax for children 5 to 11 years and Covaxin for children to 6 to 11 is one of the more instances where the Indian drug regulator has acted in haste. Even if the emergency use authorization granted to Covaxin in January 2021, despite no safety and efficiency data of the phase 3 trial is condoned as a despite measures in ensuring greater vaccination availability, the regulator clarity has no fig leaf to defend the green lighting of the vaccines for children at this age. Evidence from across the world after the deadly Delta variant and extremely transmissive Omicron variant has shown that unlike adult children in general and little children in particular do not suffer from severe disease. The ICMR for seroprevalence survey June to July 2021, soon after the second wave package nationally founded that 57.2% of children, that is 6 to 9 years, and 61.6% of children 10 to 17 years were infected by SARS-CoV-2 virus. Seroprevalence among adults was 66.7 since vaccination of adolescents began only in early January 2022. The antibodies detected in children in mid 2021 are only from the infection by the virus. এখানে বলতে চাওয়া হয়েছে যে ফেজ 3 ট্রায়াল এটা কিন্তু পরিপূর্ণভাবে সম্পন্ন হয়নি এখনও পর্যন্ত। তার রেজাল্ট বাচ্চাদের ওপর, শিশুদের ওপর কীরকম সেটা কিন্তু এখনও আমরা জানতে পারিনি, পরিষ্কারভাবে জানতে পারিনি। এবং এর আগে আমরা দেখেছি শিশুদের ক্ষেত্রে এই যে পরিমাণটা, ইনফেকশনের যে পরিমাণটা 6 থেকে 9 বছরের মধ্যে 57.2 এবং 10 থেকে 17-এর মধ্যে 61.6%, এই পরিমাণটা ছিল। Extremely in functions, Omicron variant would have infected an even larger percent of children, yet the number of severe cases and deaths in children 5 to 11 has been very low. True, with schools reopening, children could be at greater risk of containing infection, but with natural infection found to offer protection across age groups, India could have waited for validation of the available evidence of the vaccines for children. তো এখানে উনি মূল যেটা বলতে চাইছেন, শিশুদের তড়িঘড়ি করে ভ্যাকসিন দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ উনি তথ্য দিয়ে এটা বোঝাতে চাইছেন যে এর আগে শিশুরা ইনফেক্টেড হলেও তাদের মধ্যে কিন্তু ডেথ আর অনেক কম বা সিভিয়ারিটি কিন্তু অনেক কম ছিল। সুতরাং ভ্যাকসিনের যে এফেক্ট সেটা কিন্তু ভালো করে পরীক্ষা করার পরই তাদের ভ্যাকসিনেশনের জন্য তড়িঘড়ি এই যে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়াটা ঠিক হয়নি, এটা উনি বলতে চাইছেন, এটা ওনার মূল বক্তব্য। তো এটা সময় বলে দেবে যে এই স্টেপটা ঠিক কি ভুল। আচ্ছা, এখানে একটা অর্থনৈতিক আলোচনা রয়েছে যেখানে বলা হচ্ছে যে আমাদের এই যে সাবসিডিগুলো দেয়া হয়, এই সাবসিডির ফলে আমাদের অর্থনীতির কি ক্ষতি হচ্ছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। অর্থাৎ যখনই সাবসিডি দেয়া হবে সেটা কিন্তু কোনো প্রোডাক্টিভ কাজের মাধ্যমে দেয়া হচ্ছে না, যেটা অর্থনীতির কাজের মধ্যে কিন্তু পড়ে না। তো তার ফলে কিন্তু আমাদের অর্থনীতি একটা সমস্যা কিন্তু এখানে তৈরি হয়, সেটা কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে যে কোনো অর্থনৈতিক কার্যকলাপ না করেই আমরা যদি এই ছাড়গুলো পেয়ে যাই তাহলে কিন্তু সেটা আমাদের জিডিপিতে অ্যাড হচ্ছে না সেই অর্থটা, সুতরাং আমাদের জিডিপি কিন্তু প্রচুর পরিমাণে কমে যাওয়ার সম্ভাবনা সেই জায়গা থেকেই তৈরি হচ্ছে। এবং ইনভেস্টমেন্ট যখনই হচ্ছে না, গভর্নমেন্ট স্পেন্ডিং হচ্ছে কিন্তু সেটা রেভিনিউ এক্সপেন্ডিচারে কিন্তু গভর্নমেন্ট খরচ করছে বেশি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করছে না। তো যখনই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করবে না, রেভিনিউতে বেশি খরচ করবে, তখন কিন্তু সেখানে ভবিষ্যতে কোনো রিটার্ন আসবে না। নো রিটার্ন। ক্যাপিটালে এলে রিটার্ন আসে, সেখানে পরে ডেভেলপমেন্টের সম্ভাবনা তৈরি হয়, কিন্তু এখানে রেভিনিউ এক্সপেন্ডিচার বেশি করছে গভর্নমেন্ট, তার ফলে কিন্তু কোনো এখানে রিটার্ন আসছে না, এই কারণে কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে মূল বিষয়টা এটাই।
আমরা গতকালই দেখেছি রাশিয়া পোল্যান্ড এবং বুলগেরিয়াতে গ্যাস সাপ্লাই বন্ধ করেছে, যারা কিন্তু ন্যাটো কান্ট্রি, এবং ইইউ এর চিফ কিন্তু সাবধান বাণী দিয়েছেন যে ভবিষ্যতে এটা কিন্তু অনেক সমস্যার সৃষ্টি করবে, এবং এটা কিন্তু একেবারেই রাশিয়া ঠিক করেনি, এটা বলতে চাওয়া হয়েছে। জিসটা দেখে নেব। রাশিয়ান এনার্জি কোম্পানি Gazprom has announced that they completely suspended gas supply to Poland and Bulgaria, citing their future to pay in rubles. Poland, which gets 40% of the natural gas from Russia, had been working on alternative for many years. However, Bulgaria, which is heavily dependent on Russia for gas, need to urgently look for alternative. This disruption in supplies would fuel inflation and damage economic activity, with strong possibilities of energy rationing and even a major recession in the continent industrial powerhouse Germany. তো এর এফেক্টটা কিন্তু ভয়ানক হবে, বিশেষত ইউরোপের দেশগুলোতে এনার্জি ক্রাইসিস তৈরি হচ্ছে। এই দুটো দেশে অলরেডি তৈরি হয়ে গেছে এনার্জি ক্রাইসিস। তো এরা এক্ষুনি এদের বিকল্প প্রয়োজন, যদি না হয় তাহলে কিন্তু একটা ক্রাইসিস আরও বড় আকার ধারণ করবে, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। তো এখানে আজকের গুরুত্বপূর্ণ নিউজ দ্য হিন্দুতে এইগুলোই রয়েছে। এরপরে আমরা চলে যাব আনন্দবাজার পত্রিকাতে। কাশ্মীর ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু। এর আগে আমরা দেখেছি মোদি কাশ্মীর ভিজিটে গিয়েছিলেন দুদিন পূর্বে, এবং সেখানে ইনাগোরেট করেছেন পল্লী, প্রথম ভিলেজ হয়েছে যেটা কিনা কার্বন নিউট্রাল, ভারতবর্ষের মধ্যে প্রথম, এবং কাশ্মীরে প্রায় 20,000 কোটির বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন। তো যাই হোক, এই সমস্ত বিষয় ছিল, সেই বিষয়টা নিয়ে এখানে আর্টিকেলটা লেখা হয়েছে। 2019 সালের আগস্টের পর প্রথমবার প্রধানমন্ত্রী কাশ্মীরে সফরে গিয়েছিলেন। 370 ধারা অবলম্বন ঘটেছে, ধারাবাহিক সরকারের নিষ্পেষণ চলছে। কাশ্মীরের উপত্যকার জনমত 3 বছর আগে যেমন ছিল তার থেকে বিচ্ছিন্নতাবাদের দিকে অনেকখানি সরেছে বলে আশঙ্কা। উগ্রপন্থীদের প্রতি জনসমর্থন বেশ কয়েকবার গিয়েছে বলে উদ্বেগ। সাধারণ অর্থনৈতিক কাজকর্ম থেকে শুরু করে স্কুল, কলেজ, ইন্টারনেট সংবাদ কোনোটি স্বাভাবিক ছন্দে কাজ করেনি গত 3 বছর। এগুলো সমস্ত অথরের কথা, এগুলো কিন্তু সরাসরি কোনো তথ্য এখানে কিন্তু বলা নেই। কোন তথ্য, কোন সোর্স থেকে ডেটা নিয়ে এই কথাগুলো বলা হচ্ছে সেটা বলা নেই। এটা কিন্তু তার নিজস্ব মতামত এবং নিজস্ব দিক এখানে উনি তুলে ধরেছেন। এমন পরিস্থিতিতে এবার কাশ্মীর উপত্যকায় পা রাখার আগে প্রধানমন্ত্রী তার সফরের মূল ধোঁয়াটা নিশ্চয়ই বিশেষ যত্ন সহকারে রচনা করেছেন। তিনি ঘোষণা করলে বিপুল কর্মসংস্থানে কাশ্মীর যুবশক্তি গতিপথ পাল্টে দেওয়ার বার্তা দিলেন। কাশ্মীরের আগের 2 প্রজন্ম যেভাবে কাটিয়েছেন, এখন তরুণদের সেইভাবে জীবন কাটাবেন না। একটি সর্বত সংকটগ্রস্ত সমাজে যেখানে স্কুল কলেজে পড়াশোনা বছরের পর বছর একদিক্রমে বন্ধ থাকে, স্কুল কলেজ প্রসঙ্গে প্রতি মুহূর্তে বিস্ফোরণের ভয়ে ত্রস্ত থাকতে হয়। এইসব প্রতিশ্রুতি শুনে সবাই কীরকম লাগলো বোঝা মুশকিল। তো ইনি অন্তঃশ্বাস শূন্যতার কথাই বলেছেন যে রাজনৈতিক হিসেবে নানা ধরনের এখানে বিষয় চলে আসছে। সংযুক্ত আরব আমির শাহের বিভিন্ন কোম্পানির অর্থলগ্নি বন্দোবস্তের পিছনে ঘুরপথে কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা থাকতেই পারে। আমির শাহের বিভিন্ন কোম্পানি অর্থলগ্নি করবে, এটা আমরা আগে জেনেছি যে কাশ্মীরে কিন্তু অলরেডি বিভিন্ন বড় বড় শপিং মল থেকে শুরু করে নানান রকম প্রজেক্ট কিন্তু আমির শাহের বড় কোম্পানি, যারা দুবাইতেও বিভিন্ন রকম কনস্ট্রাকশন বিল্ডিং করে থাকে, তারা কিন্তু কাশ্মীরে এই সমস্ত তৈরি করবে, এটা আমরা দেখেছি আগে। কাশ্মীরের সাথে এই দেশটির যোগাযোগ ঘনিষ্ঠ, পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ। বন্দোবস্তের মধ্যে কাশ্মীরি জনসাধারণের একটি প্রচ্ছন্ন বার্তা পাঠালে যে মোদী সরকারের উৎসাহী, সেটা বুঝতে অসুবিধা হয় না। সবচেয়ে বেশি আঘাতকারী অবশ্য কাশ্মীর মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ভারতীয় গণতন্ত্র বিষয়ে গৌরব কথন। নিশ্চয়ই তারা কাশ্মীর একাই ভারতের গণতন্ত্রের নীতি হিসেবে গোটা দুনিয়ার বিজ্ঞাপিত হওয়ার দাবিদার। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে আগামী দিনে কতটা কর্মসংস্থান সত্যি হবে সেটা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছেন, এবং প্রকৃতপক্ষে যে তাদের কিছু করার অভিসন্ধি এখানে নেই এটা উনি বলতে চেয়েছেন। তো এটা একটা জাস্ট একটা দিক, ভাবনা চিন্তার একটা দিক। আরও পজিটিভ বিভিন্ন দিকও রয়েছে, শুধুমাত্র নেগেটিভ দিকগুলো দেখলে কিন্তু হবে না। আমাদের লেখার মধ্যে শুধুমাত্র কোনো নেগেটিভ বা শুধুমাত্র একটা ধরনের কিন্তু একটা টাইপের ধারণা এখানে প্রকাশ পেলে হবে না। কাশ্মীর সম্পর্কে 370 ধারা সম্পর্কে যদি কোনো আর্টিকেল আসে লেখার জন্য, বিভিন্ন ধরনের বিষয় যদি লিখতে হয়, তো সেখানে পজিটিভ নেগেটিভ দুটো দিকই কিন্তু
পজিটিভ সম্ভাবনা এবং নেগেটিভ সম্ভাবনা দুটোর কথাই কিন্তু তুলে ধরতে হবে, শুধুমাত্র নেগেটিভ নয়, পজিটিভটারও কথা তুলে ধরতে হবে। তো এখানে এই সমস্ত বিষয় বলা রয়েছে। এছাড়া আগে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই। পলিটিক্যাল নিউজ রয়েছে, এই জয়শঙ্কর ঢাকা সফরে গিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে ঢাকা সফরে জয়শঙ্কর গিয়েছেন। তো বাংলাদেশের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা এখানে উঠে আসবে, সে সম্পর্কে আর্টিকেল আমরা আগামী সময়ে আরও দেখতে পাবো। বিদ্যুৎ নিয়ে যে আশঙ্কা বাড়ছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। তো আজকের ডিসকাশনটা আমি এখানে সমাপ্ত করব, কারণ এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ নিউজ বা আর্টিকেল এখানে কিছু নেই, অধিকাংশই পলিটিক্যাল নিউজ এবং অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস আমাদের জন্য রয়েছে। তো আজকের আলোচনাটা আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।